দর্শক শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থ বাণিজ্য নিয়ে যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ইনসাইড বিজনেসে। বিশ্বের অন্যান্য দেশে রোজায় যেখানে নিত্য পণ্যের দাম কমে সেখানে উল্টো চিত্র বাংলাদেশে। এবারও রোজার আগেই বাড়তে শুরু করেছে বিভিন্ন পণ্যের দাম। দর্শক, আজ আমরা রমজানে অস্বস্তিতে ভোক্তা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আর আপনাদের সাথে আছি আমি সীমা ভৌমিক। স্যার, আপনাকে স্বাগত ইনসাইড বিজনেসে। ধন্যবাদ। শুরুতেই জানতে চাই, এই বছরে আপনি কি মূল্যায়ন আপনার বাজার পরিস্থিতি নিয়ে, যে রমজানের আগে দ্রব্যমূল্য, রমজান তো আগামীকাল থেকেই শুরু হচ্ছে, কি কেমন দেখছেন? এবছরে বাজার মূল্য নিয়ে যেটা আলাপ করতে চান তাহলে আমি বলবো গত বছরের বাজার মূল্যের চাইতে এবছরের বাজার মূল্য কম। এটা একটা ভালো দিক। এবছরে এখন যেটা বিভিন্ন পত্রপত্রিকায় দুই একদিন হলো যেটা দেখলাম যে কোনো জিনিসের দাম ৩-৪ টাকা, কোনো জিনিসের দাম কেজি প্রতি 10 টাকা বেড়েছে। এর প্রাইমারি রিজন হলো নট বিকজ যে আপনার বাজারে সরবরাহ নেই, তা নয়। এর প্রাইমারি রিজন হচ্ছে যে চিটাগং থেকে বেসিক্যালি আপনি জানেন যে বেশিরভাগ পণ্য আমাদের দেশে চিটাগং হয়ে আমদানি হয়, আমদানিকৃত পণ্য। তো চিটাগংয়ে আসলে আমাদের মহাসড়কে যে দীর্ঘ যানজট লেগেছে, যেখানে ধরেন 6 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টায় একটা ট্রাক চলে আসতো, সেখানে এটা এখন 24 ঘন্টা 48 ঘন্টায় চলে গেছে। যার ফলে কি হয় যে আপনার ট্রাকের ভাড়া বেড়ে গেছে। তো তাতে আসলে খুব বেশি যে মূল্য বৃদ্ধি হওয়ার কথা তা হওয়ার কথা না, কিন্তু হঠাৎ করেই আর একটা জিনিস ওখানে আমি লক্ষ্য করলাম যে সেটা হলো এখনও অনেক হিউজ সংখ্যক কন্টেইনার, এই ঈদের পণ্য যেগুলো সেগুলো নেওয়া কন্টেইনার এখনও খালাসের অপেক্ষায় আছে। যার ফলে চিটাগাংয়ের খাতুনগঞ্জে যদি জ্বর আসে সারা দেশে কাঁপুনি আসে। হ্যাঁ, তো চিটাগাংয়ের খাতুনগঞ্জে হয়তো 2-1টা পণ্যের দাম একটু বেড়েছে, মসুর ডালের দাম একটু বেড়েছে। তো দেখা গেছে যে ওটার সাথে সাথে আরও পণ্যের দাম এখানের পাইকারি খুচরা পর্যায়ে বেড়েছে। পাইকারি পর্যায়ে মূল্যের দাম এখনও অ্যাকচুয়ালি খুব বেশি বাড়েনি। আমি মনে করি যে আর 2-1টা দিনের ভিতরে চিটাগাং বন্দরের যে কন্টেইনারগুলো আছে সেগুলো যদি খালাস হয়ে যায় এবং যদি আমাদের যে হাইওয়েতে চিটাগাং ঢাকা হাইওয়েতে যে যানজটটা আছে এটাকে যদি কন্ট্রোলে নিয়ে আসা যায়, তাহলে গত বছরের চাইতে এবারকার চিত্র আসলে খুবই ভালো। আমি আমার দেখা মতে, আমার জানা মতে এই বছরকার চিত্রটা অন্য যে কোনো বছরের তুলনায় এবছরের চিত্র অনেক ভালো। যেমন আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, রোজাতে তো সবাই ছোলা খায় না, ছোলা আর বেগুনের দাম বাড়ে। আর অন্য কিছুর দাম বাড়ুক না বাড়ুক, ছোলা আর বেগুনের দাম বাড়বে। স্যার, এবারও কিন্তু বেগুনের দাম বেড়েছে, 80 বেগুনের দাম যতই বাড়ুক ছোলার দাম কিন্তু কমেছে। ছোলার দাম আপনার গত বছরের তুলনায় এবছর অনেক কম। আচ্ছা, সেটা আর আপনার ছোলা যেটা রমজানে যেটা লাগার কথা, এবছরের ইম্পোর্ট তার ডবল হয়ে গেছে। তো সুতরাং ছোলার বাজার দর আরও কমবে। তো এরকমভাবে এই ইনফরমেশনের উপরেও কিন্তু অনেক সময় দেখা যায় যে বাজারের দাম উঠানামা করে। আর একটা জিনিস যেটা আমি কখনোই এটা মানুষকে ভোক্তাদেরও বোঝাতে পারি নাই, বহুবার আমি যেটা বলেছি, সেটা হলো আপনার তথ্য নেওয়া উচিত যে বাজারে মাল অ্যাভেলেবল কিনা। এটা যদি অ্যাভেলেবল থাকে, আপনার আজকে কেন 10 কেজি কিনতেই হবে, লাইন ধরে যায় না, এই সন্ধ্যার আগ দিয়ে সব কিনে ফেলে দাও, এই 15 কেজি তেল কেন, 10 কেজি ছোলা কেন, অমুক এত কেজি মসুরের ডাল কেন, আপনার কেনা তো দরকার নেই। তখন কি হয়, এই খুচরা পর্যায়ে তারা দেখে যে প্রচুর ডিমান্ড বেড়ে গেছে, তখন বলে ভাই আর সাপ্লাই নাই, অমুক নাই তমুক নাই, ও 2-3 টাকা বাজার। আপনি যাই দেখেন আপনার পাশে যে বাজার ধরেন পাইকারি বাজার আছে, এখানে আপনি কাউরান বাজারে যান, কারণ বাজারের সাথে যদি আপনার বসুন্ধরার বাজার কল্পনা করেন, দেখবেন প্রত্যেকটা জিনিসের আপনার আকাশ পাতাল পার্থক্য। এগুলো করে হচ্ছে খুচরা পর্যায়ের যারা দোকানদার আছে তারা করে, যদি দেখে ক্রেতার ভিড়, সাথে সাথে তার ওই ইনসাইডেই সে 2 টাকা বাড়ায়। স্যার, একটু যদি চিনির কথা বলি আর কি, এটা তো খুচরা বাজারের কথা বলছিলেন, কিন্তু চিনি নিয়ে কিন্তু আমরা এবারও কিন্তু একটা সিন্ডিকেটের কারসাজি লক্ষ্য করছি। এবার চিনির দাম কিন্তু গত কয়েকদিনের ব্যবধানে 10-15 টাকা কেজিতে বেড়ে গেছে, 5 টাকার মতো। আমি আজকে যেটা দেখলাম যে এবং অনেকখানি তো চিনি দেয়াই বন্ধ করে দিয়েছে। না, এটা 5 টাকার মতন বেড়েছে, কিন্তু এটাও বাড়ার কোনো কারণ নাই।
কারণ আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য বাড়েনি, বরং কমেছে। আন্তর্জাতিক বাজারে যেহেতু বাড়েনি, আর চিনি আমাদের ধরেন 2.5 থেকে 3 লক্ষ টন চিনি লাগে রোজার সময়। অলরেডি আপনার এই মাসে ইম্পোর্ট হয়েছে মোর দ্যান 2.5 লক্ষ টন। এপ্রিল মাসে, গত এপ্রিল মাসে, মানে এপ্রিল মাসে মোর দ্যান 2.5 লক্ষ টন ইম্পোর্ট হয়েছে, আর আগের স্টক তো আছেই। সুতরাং চিনি নিয়ে আপনারা যে আপনারা বলছেন যে কারবারি হওয়ার কথা, সেটা আমার মনে হয় আর 2 দিন চলতে পারে, এরপরে চলবে না। কিন্তু মিল গেটে চিনির বিক্রি বন্ধ রাখা হচ্ছে, এটা আমাদের রিপোর্টাররা সেখানে গেছে এবং সরেজমিনে সেটা আসলে প্রত্যক্ষ করা গেছে। এবং গেল বছরও কিন্তু আমরা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে দেখেছি স্যার। এবারও কি সেরকম কিছু একটা হওয়ার আশঙ্কা কি তৈরি হচ্ছে কিনা? মিল গেটের চিনি বিক্রির বিষয়টা, চিনি ট্রেডটা একটু অন্যরকম। এখানে যারা চিনি ট্রেড করেন তারা ওই মিল গেটের কথা আপনারা যেটা বলছেন, মিল গেটের সাধারণত ওই যারা ওটা কি বলে ডিও কেনে হাত বেচা করে, তারা ডিও নিয়ে মিল গেটে যায়। কিন্তু এইটা চিরকালই একটা খুব কেওয়াসাম একটা ট্রেড ওখানে হয়, বাট ওইটা মূল বাজার নয়। মূল বাজার হলে আপনাকে দেখতে হবে যে চিনির যেগুলো পাইকারি বাজার, সেগুলোতে যেতে হবে। মিল গেট নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু ধরেন চিনিটা তো ধরেন গুটি কয়েকজন 4-5 জন হয়তো সেটার সাথে যুক্ত আসলে একটু বেশি ইয়েস না, খুব বেশি প্রোডিউসার বা খুব বেশি ইম্পোর্টার আমাদের কাছে সেটার নাই। সুযোগই কি আসলে 4-5 জন না, সবসময় 8-10 জন আছে, বড় ট্রেডার সহ, আর এখানকার প্রোডিউসার সহ 8-10 জন আছে। বাট আই ডোন্ট থিঙ্ক যে চিনি নিয়ে তারা সিনিমিনি খেলবে, এইটা আমার বিশ্বাস হয় না। তার কারণ হলো বহুকাল পরে চিনিওয়ালারা এখন মোটামুটি বিশ্ব বাজার কম থাকার ফলে তারা একটু স্বস্তির মুখ দেখছে। সুতরাং এটা নিয়ে তারা করবে, এটা আমার বিশ্বাস হয় না। কারণ চিনির মজুদ কিন্তু আপনার প্রয়োজনের চাইতে বেশি আছে, জি। এবং আরও ইম্পোর্ট হচ্ছে। তো সুতরাং যারা এই চিনি নিয়ে আপনার যদি চালবাজি করতে চায়, তাহলে তারা খুব সাকসেসফুল হবে বলে আমার মনে হয় না। আমি শুধু ক্রেতাদের বলবো, আপনারা চিনি কিনেন না এখন, এক সের কেনেন, 1 কেজি কেনেন। স্যার, এই ক্ষেত্রে কি সরকারি পর্যায়ে চিনি যদি দেওয়া যেত, এটা কি সমস্যাটা? সরকারি পর্যায়ে কতগুলো জিনিস দেওয়ার কথা অনেকে বলে, কিন্তু কতগুলো জিনিস দেওয়া উচিত না। এই কারণে, যেমন যে কোনো জিনিস পচনশীল দ্রব্য যেগুলো, সেগুলো সরকারি পর্যায়ে আসলে ডিস্ট্রিবিউশন করাটা সঠিক হবে না এই কারণে যে আপনার চিনিও অনেক সময়, আপনার চিনি কি দ্রবণশীল, বৃষ্টির পানি লাগলো তো গলে পড়ে গেল। এখন এইটার জন্য অনেক সময় দেখা গেছে এর আগে টিসিবি পিএইচ কিনে অনেক ভোগান্তিতে পড়েছে, চিনি কিনে অনেক ভোগান্তিতে পড়েছে। তবে হ্যাঁ, আপনি যেটা গভর্নমেন্টের যে চিনি কলগুলো আছে, সেখানে যদি ভালো মজুদ থাকে, তাহলে গভর্নমেন্ট যেটা করতে পারে সেটা হলো আপনার সেটা ওপেন মার্কেটে তারা সেল করতে পারে এখন। তবে আমি মনে করি গভর্নমেন্টের কাছেও যথেষ্ট মজুদ আছে। এই চিনি নিয়ে যারা আপনি বলছেন যে চিনির দাম বাড়াই দিবে, এইটা তারা পারবে না। গভর্নমেন্ট পূর্বের তুলনায় অনেক অভিজ্ঞতার থেকে অনেক বেশি সতর্ক। আপনি দেখবেন আর 2 দিন এরকম চললে দেখবেন চিনির ট্রাক আপনার প্রত্যেকটা বাজারে এসে গেছে, কারণ গভর্নমেন্টের কাছে এটা প্রচুর মজুদও আছে। সুতরাং গভর্নমেন্ট ইন্টারভেনশন যেটা দরকার, ওই লিমিটেড আকারেই গভর্নমেন্ট ইন্টারভেনশন করলেই যথেষ্ট। আমি জানি চিনি আমদানিও প্রচুর হচ্ছে। স্যার, এই শুরুর দিকে বলছিলাম যে বিশ্বের অনেক দেশেই কিন্তু এই সময়টাতে এসে জিনিসপত্রের দাম কমে যায়। আমরা মধ্যপ্রাচ্যের মানে মুসলিম প্রধান দেশগুলোর কথা যদি বলি, সেখানে দেখি, বা অন্যান্য দেশের কথাও যদি বলি, ফেস্টিভ্যালকে সামনে রেখে কিন্তু জিনিসপত্রের দাম কমে। আমাদের দেশে কেন আসলে এটার উল্টো একটা ভাব আমরা চলি? আমাদের দেশে বলতে তো না, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমার মনে হয় আমাদের কালচারটাই উল্টো। সেটা হচ্ছে যে এই সুযোগে তাড়াতাড়ি, সবারই তো ডিমান্ড আছে, তাড়াতাড়ি কিছু পচা জিনিস, কিছু জিনিসের দাম বাড়ায়া কিছু জিনিস তাড়াতাড়ি বিক্রি করো, এরকমভাবে একটা কালচার এই দীর্ঘদিন ধরে। এটা আপনাকে একটা সময়ে আপনি চেঞ্জ করতে পারবেন না, বা একটা বছরে চেঞ্জ করতে পারবেন। এর জন্য একটা জেনারেশন দরকার। আমাদের জেনারেশন আস্তে আস্তে যারা শিক্ষিত হচ্ছে, এবং যারা এখন আপনার দ্বিতীয় জেনারেশনের যে সমস্ত ব্যবসায়ীরা আসছে, শিক্ষিত ব্যবসায়ীরা আসছে, তারা আমার মনে হয় যে এই ট্রেন্ডটাকে উল্টাতে পারবে। আদারওয়াইজ আগের যাদের ওই মহাজনী কারবার করার অভ্যেস, ওয়ান টাইম বিজনেস করার অভ্যেস, তারা এটা পারবে না। তারা মনে করছে এখন ডিমান্ড বেশি, এখনই কিছু লাভ করে নাও। ডিমান্ড বেশির সময় আপনার, যেমন ধরেন শুধু মুসলিম দেশ না, আপনি যদি ইউরোপে যান, ইউরোপে সারা বছর জিনিসপত্রের দাম থাকলেও যখন ক্রিসমাস আসবে, তখন একেবারে টোটাল ডিসকাউন্ট একটা দিয়ে দিল, সারা বছরের যত ডিসকাউন্ট আছে
সারা বছরের যত ডিসকাউন্ট আছে ক্রিসমাসের সময় দিল। এটার কারণটা কি? ওখানে তাদের দুটা জিনিস তারা চিন্তা করে। একটা হলো তারা স্টক কমায় ফেলে, যে এই সময় হিউজ ডিমান্ড থাকবে, সুতরাং আমার যে স্টক, কারণ স্টক অত্যন্ত তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল, তো সুতরাং তারা ওই সময় স্টক কমালো, একদম হয়তো আপনার কেনা দামে বিক্রি করে দিল। অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু স্টককে খালি করার জন্য, স্পেসকে খালি করার জন্য তারা কেনা দামে না, একদম $1 একটা শার্ট পাওয়া যায়, $1, $1। আমি নিউ ইয়র্কে ফেলেনিস বেসমেন্ট নামে একটা জায়গা আছে, সেখানে আপনি তো যাবেন আমেরিকায়, গেলে দেখবেন ফেলেনিস বেসমেন্ট, সেখানে সব জিনিসের দাম $1, $1। একটা শার্টের দাম $1, একটা স্কার্টের দাম $1, $1 পাওয়া যায়। তো এখন আমাদের দেশে আসলে, আর ওই সব দেশে হয় কি, টেস্ট প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। ধরেন এই সামারের পোশাক ওরা কিন্তু উইন্টারে পরবে না, উইন্টারে ওটার ধারে কাছেও যাবে না, তাহলে সামারেরটা সামারে শেষ করে দিতে হবে, তখন ওরা সামারের শেষে একটা সেল দেয়। আবার উইন্টারের পোশাক যখন আসে, উইন্টারের শেষে উইন্টারের সেলটাকে তারা ক্রিসমাসের সাথে যোগ করে দেয়, যার ফলে গরিব মানুষও একটা কম দামে একটা ভোগ করতে চুপ পারে। করে থাকে। আমাদের মুসলিম প্রধান অনেক দেশে আপনি যদি ধরেন ইভেন মিডল ইস্টকে আমরা এত দোষ দিই, আপনি রোজার সময় যান, আপনি যদি বাজার নাও করেন তাও খাবার পাবেন, প্রচুর খাবার আপনি পাবেন, দেখবেন প্রত্যেকটা জায়গায় যাবেন, প্রত্যেকটা মার্কেটে যাবেন, খাবার ফ্রি, আর জিনিসপত্র, কাপড় চোপড়, এটা সেটার উপরে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে। আমাদের এখানেও কিন্তু একটা কালচার আছে, রোজার সময় কিন্তু আপনি যে কোনো বাড়িতে যান খাবার ফ্রি, হ্যাঁ, কিন্তু জিনিসপত্রের দামে আমি বুঝি না এটা কেন। আমি এর আগেও ট্যারিফ কমিশনে থাকতেও বহু চেষ্টা করে দেখেছি, আমাদের খুচরা ব্যবসায়ীদের সাথে এই কালচারের কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। স্যার, এই বিষয়গুলো নিয়ে আরও আলাপ করব, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন ইনসাইড বিজনেস। এ পর্যায়ে একটা বিরতি নিতে চাই, আমাদের সাথেই থাকবেন। আবারও স্বাগত, আপনারা দেখছেন ইনসাইড বিজনেস। আমরা আজ আলোচনা করছি রমজানে অস্বস্তিতে ভোক্তা, এই বিষয়টি নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। স্যার, বিরতিতে যাওয়ার আগেই বলছিলেন যে বিভিন্ন কর্মসূচির কথা, যে কিভাবে আসলে দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়। আমরা সম্প্রতি যদি মাংসের বাজারের দিকে একটু লক্ষ্য করি, আমরা এই সপ্তাহের চিত্রটা একটু যদি আপনাকে বলি, আমরা দেখলাম যে দক্ষিণের মেয়র ব্যবসায়ীদের সাথে বৈঠক করলেন, তারা কথা দিলেন 420 থেকে 450 টাকার মধ্যে গরুর মাংসের কেজি রাখবেন, এবং 650 থেকে 700 থাকবে খাসি বা ভেড়া, যাই বলেন। কিন্তু বাস্তব চিত্রের সাথে সেটার কিন্তু কোনো মিল নেই, এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা এটা দিতে পারবেন না। তো তাহলে কি সরকার যে একটা জিনিস বলে দিচ্ছে যে তোমরা এই ইয়েটা করবে, বা তারাও কথা দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে তো সেই কথাটাতে আসলে কেউ কি থাকছে না, বা প্রতিপালনটা আসলে কেন হচ্ছে না? প্রতিপালনটা আমি আপনাকে বলি, প্রতিপালনটাও হচ্ছে একটা কালচারের ব্যাপার, আর একটা হলো আপনার আইনের প্রতি শ্রদ্ধার ব্যাপার। আবার আইনের প্রয়োগ যেখানে নেই, সেখানে কিন্তু আইন ভাঙার প্রবণতা বেশি। আপনার যেমন ধরেন, রাস্তায় আপনার ট্রাফিক আইন ভায়োলেট করলে যদি জরিমানা না হয়, তাহলে আপনার ডেফিনেটলি রাস্তার উল্টো দিক দিয়ে যাবেন, অথবা রাস্তার ভিতরে দাঁড়ায় আরেকজনের রাস্তাকে ব্লক করবেন। আপনার বাঁয়ের দিক যাওয়ার কথা, আপনার মধ্য রাস্তায় দাঁড়ায় থাকবেন, তারপরে ওই ট্রাফিকের ওখানে যা আবার আরেকজনকে দাঁড় করে আপনি বাঁয়ে যাবেন। তো এইটি হচ্ছে আপনার কালচারের বিষয়, যেটা বললাম, একটা হলো কালচার, আর একটা হচ্ছে আপনার আইনটাকে আপনি কিভাবে বাস্তবায়ন করছেন সেটা। আর থার্ড হচ্ছে নীতিগত বিষয়। নীতিগত বিষয় হলো যে আপনি যে অ্যাডমিনিস্ট্রেড প্রাইসের কথা বলছেন, যে আমি 420 টাকা থেকে 450 টাকায় গরুর মাংস বিক্রি করতে হবে। যে সমস্ত মার্কেটগুলো অর্গানাইজড, সরকার, যেমন ধরেন সরকার বা মেয়র যদি আলোচনা করতে চায়, আমি তাদেরকে ফার্স্ট সাজেস্ট করব টু ডিসকাস দিস থিং উইথ বিগ স্টোর্স লাইক আগোরা, লাইক স্বপ্ন, লাইক মিনা বাজার, এদের সাথে বসা। কারণ হলো, এরা যদি আপনি মনে করেন যে এদের সাথে 100টা পণ্য আছে বা 1000 পণ্য আছে তার ডিপার্টমেন্ট স্টোরে, একটার দাম কমায় সে যদি 500 টাকারটা 450 টাকায় বিক্রি করে, তাতে তার কিছু আসে যায় না। আর একটাতে গিয়ে তার হলো অ্যাভারেজ প্রফিট। যেমনভাবে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ব্যবসা করে, সেটা বাংলাদেশে একটা পণ্য তারা এমন কমে বিক্রি করতেছে যেটা তার প্রোডাকশন কস্ট পোষাতেছে না।
আবার ঠিক সেম পণ্য যা দেখেন নেদারল্যান্ডে বিক্রি করতেছে 2 গুণ দামে। যখন গ্লোবাল অ্যাভারেজ করে তখন গ্লোবাল অ্যাভারেজে সে প্রফিট করে, আর এই দেশে মার্কেট দখল করতেছে। এই দেশে আবার যখন মার্কেট দখল শেষ হয়ে যাবে তখন সে দাম বাড়াবে। এই ডিপার্টমেন্ট স্টোরগুলো যদি এই কাজটি প্রথম শুরু করে তাহলে আমি বলবো যে আপনার যে মেয়রের বৈঠকের কথা আপনি বললেন সেই বৈঠক সাকসেসফুল হবে। আর যদি আপনি তা না করেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের করেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা কী করে? তারা একটা গরু কেনে, একটা গরু কেনার পরে তারা একটা হিসাবে কেনার পরে তার একটা প্রফিট রাখা লাগবে, কারণ তার তো লোক খাটান লাগে, তার তো টাকা খাটান লাগে। একটা প্রফিট না রাখিয়া সে কি আপনি বিক্রি করতে পারবে না। তাহলে কি হবে? আপনার সে যদি প্রফিট লেসে বিক্রি করে তাহলে তার সংসার চলবে কীভাবে? আর একটা সেকেন্ড জিনিস হলো যে আপনার যেখান থেকে গরুটা উৎপন্ন হচ্ছে সেখানেও কিন্তু কৃষক, এই গরুটাও কিন্তু তৈরি করে কৃষক। সেই কৃষক যদি আবার মনে করেন যে আপনি সারা দেশেই বাজার কমায় দিতে চান, কৃষক যদি আপনার গরুর কম মূল্য পায় তাহলে সে গরু উৎপাদনে সে উৎসাহী হবে না। এটা হলো কীরকম? কৃষক পর্যায়ে যে আপনি বলতেছেন যে ধানের উচ্চ মূল্য দিতে হবে, আর ভোক্তা পর্যায়ে বলতেছেন চালের দাম কম রাখতে হবে। তো চালের দাম যদি আমি কম রাখি তাহলে পরে ভোক্তার যে প্রডিউস করতেছে সে ধান প্রডিউস করবে কেন? সে তো তার খরচ পোষায় না। তাহলে এইখানে আপনাকে ইন্টারভেনশনিস্ট হতে হবে। ইন্টারভেনশনিস্ট কীরকম? না, ইন্টারভেনশনিস্ট কীরকম? আপনি তখন ডাইরেক্ট সাবসিডি দিবেন হলো উৎপাদনকারীকে, তার কাছ থেকে কিনবেন উচ্চ মূল্যে কিন্তু বিক্রি করবেন কম মূল্যে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমেরিকার যেমন ধরেন জিএসএম পলিসি, জিএসএমটাও তাই। তারা কটন, হুইট, মেইজ এগুলিকে উৎসাহিত করার জন্য বেশি দামে কৃষকের কাছ থেকে কেনে আর কম দামে বাজারে বেচে। এমনকি আপনার দেশে যে এক্সপোর্ট করে সেটাও কম দামে কৃষকের কাছ থেকে যেটা কিনছে। তো আমাদের গরুর মার্কেটে তো সরকারের এরকম সুযোগ নেই। আমাদের দেশে অর্গানাইজড ফার্মিং না। আমাদের দেশে যদি লাইভ স্টকের অর্গানাইজড ফার্মিং হতো তাহলে কি করতে পারতো সরকার? সেটা হলো ওই লেভেলে তাকে ভর্তুকি বাড়ায় দিতে পারতো, টু সেল অ্যাট এ লোয়ার প্রাইস ফর দি কনজিউমার। তো সেটা এখন অর্গানাইজড না। আমাদের দেশে কি হয়? একটা কৃষকের কাছে একটা বা দুইটা গরু আছে, সে মার্কেটে নিয়ে যায়, যে সে তো বেশি দামে বেচার চেষ্টা করে। আবার ওখান থেকে একদল গরুর কারবারি ওরা কেনে, সেখান থেকে তারা মহাজনের কাছে বেচে, মহাজন আনিয়ে আবার এখানে বিভিন্ন কসাইদের কাছে বিক্রি করে। তো সুতরাং এই বাজার নিয়ন্ত্রণ করা আসলে খুব কঠিন। তবে আপনি শুরু যদি করতে চান এটার বিষয়ে, যেটা আপনি অ্যাডমিনিস্ট্রেট প্রাইসের কথা বললেন, তাহলে আমার সিঙ্গেল পিস অফ অ্যাডভাইস হলো প্লিজ স্টার্ট দিস ডিসকাশন উইথ অল দি অর্গানাইজড বিগ শপস অ্যান্ড দেন আপনি এটা ইন্ট্রোডিউস করতে পারবেন। তারপরও তো সবকিছুতেই আসলে অসহায় হচ্ছে ভোক্তারা। তো সে প্রেক্ষিতে আসলে ভোক্তাকে যদি মানে আমরা তো স্বস্তি দিতে পারছি না দামেও, নিরাপদ খাদ্য নিয়েও আছে এক ধরনের প্রশ্ন। নিরাপদ খাদ্য এক জিনিস, আর খাদ্যের দাম হলো আরেক জিনিস। মানে সবকিছু নিরাপদ খাদ্য 100% রেসপন্সিবিলিটি সরকারকে নিতে হবে, এবং যারা ওই তদারককারী প্রতিষ্ঠান তাদেরকে নিতেই হবে। এবং না, আমাদের দেশে ভোক্তারা এখনো মামলা টামলা বেশি করে না। বিদেশে হলে খাদ্য যদি নিরাপদ না থাকতো তাহলে কিন্তু মামলা টামলা করে যারা খাদ্য বিক্রি করতেছে তাদের ব্যবসা শুদ্ধ ক্লোজ হয়ে যেত, হাজার হাজার কোটি টাকা ফাইন হয়ে যেত। আপনি বিশ্বাস করেন, শুধু আপনি বলছেন এই খাদ্য নিরাপদের কথাও কারণ বলছেন, আমাদের ফলমূলগুলোর কি অবস্থা? 1 মাস একটা যদি কমলা লেবু আপনি রেখে দেন সেটা পচে না, তার মানেটা কি? একটা আপেল পচে না, তার মানেটা কি? আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো ফুড অ্যান্ড ড্রাগ এইটা মানুষের চিরন্তন অধিকার। স্বাস্থ্যসম্মত ফুড এবং ড্রাগ এইটা অ্যাডমিনিস্ট্রেট করতে হবে কঠোরভাবে। এটাকে কোনো অবস্থায় এখানে কোনো রকম দুর্বলতা দেখালে চলবে না। তো সে প্রেক্ষিতে স্যার ভোক্তাই তো অসহায় অবস্থায় আছে, আপনার একদম ছোট্ট করে স্যার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ সেটা হলো আমাদের এখন ভোক্তা অধিকারের জন্য আইন আছে, আমাদের ভোক্তা অধিকারের জন্য একটা সংগঠন দাঁড় করিয়েছে সরকার, থ্যাঙ্কস টু দিস গভর্নমেন্ট। তো তারা একটা দাঁড় করেছে, তাদেরকে মোর ইফেক্টিভ করতে হবে এবং মোর অ্যান্ড মোর পিউনিটিভ অ্যাকশন নিতে হবে। কারণ আমাদের সেই পুরনো কালচারকে চেঞ্জ করে ফেলতে হবে, অ্যাটলিস্ট ফুড অ্যান্ড ড্রাগ। এর আগে শুনেছেন কোথাকার ওই যে ভেজাল ওষুধ খেয়ে কতগুলো শিশু মারা গেল? ইজ ইট এ জোক? বাংলাদেশে ওষুধ কোনো না আমরা কেনা রাখ দিও দেখি, আচ্ছা এটা কোন কোম্পানি? নামি দামি কোম্পানি না হলে না রে ভাই এই ওষুধ দরকার নেই। কিন্তু কয়টা গ্রামের মানুষ ওই নাম পড়তে পারে?
নাম পড়তে পারে না। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের ফুডের যে অ্যাডমিনিস্ট্রেশন এবং যে আমাদের ক্যাব আছে, ক্যাবও কিন্তু একটা সমিতি আছে, সে সমিতির অবশ্যই আইনগত অধিকার খুব একটা নাই, সেটাকেও আইনগত অধিকার দিতে হবে। আর এই যে আমাদের যে ভোক্তা অধিকার সংস্থা আছে এদেরকে আরও ইফেক্টিভ হতে হবে এবং সরকারের যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা আছে এদেরকে আরো 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 জোরালো ভূমিকা পালন করতে হবে। স্যার, আমরা প্রত্যাশা করতে চাই, বিশ্বাস রাখতে চাই যে তারা সেই ভূমিকাগুলো নিশ্চয়ই পালন করবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। জি দর্শক, আজ এই ছিল ইনসাইড বিজনেসের আয়োজন। আশা করছি আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।